সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আমি মোহাম্মদ ইউসুফ আলী, সহকারী শিক্ষক, প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয় কুমিল্লা। আজকে আমি তোমাদের জন্য একটি বাংলা প্রথম পত্রিকার একটি ক্লাস নিয়ে আসছি। সেটি হচ্ছে নবম শ্রেণীর এবং দশম শ্রেণীর জন্য। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো এবং দশম শ্রেণীতে পড়ছো তাদের জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। বিশেষ করে যারা নবম শ্রেণীতে আছো তোমাদের সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত আছে আজকের বিষয়টি। তো আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলা কবিতা নিয়ে আলোচনা করব। কবিতার বিষয় হচ্ছে কপোতাক্ষ নদ এবং লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। তো কপোতাক্ষ নদ সম্পর্কে আলোচনা করার আগে সর্বপ্রথম এই কবিতার যিনি জনক অর্থাৎ যিনি এই কবিতাটি লিখেছেন তার সম্পর্কে আমরা সর্বপ্রথম বিস্তারিত জেনে নেব, তারপর আমরা পূর্ণাঙ্গ পাঠে চলে যাব। তো কপোতাক্ষ নদ লিখছেন মাইকেল মধুসূদন দত্ত। মাইকেল মধুসূদন দত্ত জন্মগ্রহণ করেন 1824 সালে এবং মৃত্যুবরণ করেন 1873 সালে। তার জন্ম যশোরের সাগরদাড়ি গ্রামে, যশোর জেলার সাগরদাড়ি গ্রামে, এবং উনি মূলত একজন কবি হিসেবে সবচেয়ে বেশি খ্যাতি। 1842 খ্রিস্টাব্দে তিনি খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তো খ্রিস্টান ধর্ম তিনি মূলত হিন্দু ধর্মে ছিলেন। এরপর 1842 সালে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন। এই খ্রিস্টান ধর্ম দীক্ষিত হওয়ার পেছনেও কিন্তু তার একটা কারণও আছে। কারণ তিনি হিন্দু ধর্ম থেকে খ্রিস্টান ধর্ম যাওয়ার কারণ হচ্ছে উনি আসলে মূলত বাংলা সাহিত্যের একজন কবি এবং বাংলা ভাষা এবং সাহিত্যে তার অবদান কিন্তু বাংলা সাহিত্যে কোনো অংশ কম নয়। তো সেই হিসেবে উনি বাংলা সাহিত্যের সর্বপ্রথম সার্থক একজন মহাকাব্যিক এবং ওনার হাত ধরেই কিন্তু সর্বপ্রথম বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য রচিত হয়। বাংলা সাহিত্যের প্রথম মহাকাব্য হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য। আমরা আবার বলছি মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদ বধ কাব্য, অর্থাৎ মেঘনাদ বধ কাব্যটি তিনি রচনা করেন। তো যার কারণে মাইকেল মধুসূদন দত্ত যখন এই মেঘনাদ বধ কাব্য রচনা করেন, বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য, তো সেক্ষেত্রে তার খ্যাতি কিন্তু খুব অল্প সময় কিন্তু ছড়িয়ে পড়ে এবং যার ফলে উনি একটু খ্যাতি হওয়ার পেছনেই কিন্তু এক ধরনের তার ভিতরে আবেগ কাজ করেছিল, এক ধরনের অন্য সাহিত্যের প্রতি তার প্রবল হওয়ার একটা ইচ্ছা জেগেছিল এবং বলা যায় উনি আসলে তার ভিতরে এক ধরনের লোভ কাজ করেছিল। তো যার কারণে উনি বাংলা সাহিত্য ছেড়ে বিদেশে পাড়ি জমাতে চেয়েছিলেন এবং তিনি একটু লক্ষ্য করলেন যে বাংলা সাহিত্যে যে সকল কবি আছেন তার চেয়ে পাশ্চাত্য সাহিত্যের যে কবিগুলো আছেন তারা অনেক অংশে সবচেয়ে বেশি খ্যাতিমান। কারণ যেমন আমরা যদি বলি শেক্সপিয়ারের কথা বলতে পারি, অ্যারিস্টটলের কথা বলতে পারি, হোমারের কথা বলতে পারি, ইলিয়টের কথা বলতে পারি, জেভিসের কথা বলতে পারি, ওরা কিন্তু পৃথিবী শুধু এই ওনাদের দেশে বিখ্যাত হন নাই, পৃথিবী বিখ্যাত হয়েছেন। এবং ওনারা কিন্তু সবাই যাদের কথা বলেছি একটু আগে, যে কবিগুলোর কথা বলেছি পাশ্চাত্য সাহিত্যের কবিগুলো, তারা এবং খ্রিস্টান ধর্মেরই বলা যায়, খ্রিস্টান ধর্মের কবি। তো মাইকেল মধুসূদন দত্তের ভিতরে কিন্তু সেই বিষয়টাই কাজ করেছিল, যার কারণে সেই হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্মে দীক্ষিত হন সে 1842 সালে এবং তিনি ফ্রান্সে চলে যান। বাংলা সাহিত্যে যতটুকু তার একটা এই প্রবল ইচ্ছাটা ছিল সেটা তিনি কেটে তার ভিতরে এক ধরনের আবেগ কাজ করেছিল এবং প্রবল আগ্রহ থাকার কারণে সে কি করেছিল, বাংলাদেশ ছেড়ে অর্থাৎ পূর্ব ভারতীয় উপমহাদেশ ছেড়ে তিনি ফ্রান্সে পাড়ি জমান এবং ফ্রান্সে পাড়ি জমাতে গিয়ে তিনি সেখানে ইংরেজি সাহিত্য রচনা করেন এবং ইংরেজি সাহিত্য ওখানে বসে কিন্তু তিনি দুটি বই রচনা করেন। একটি হচ্ছে ভিশন অফ দ্য ফার্স্ট অফ দ্য ফার্স্ট, আরেকটা হচ্ছে ক্যাপটিভ লেডি। এই দুটি বই তিনি বিদেশে গিয়ে এই দুটি বই লিখেন। তিনি দেখলেন বাংলা সাহিত্যে এই দুটো বই লেখার পর তার ভিতরে এক ধরনের প্রশ্ন জাগে। সেই প্রশ্নটি হচ্ছে এমন, তিনি বাংলা সাহিত্যের যে বইগুলো লিখেছেন সেগুলো যে পরিমাণ পৃথিবী বিখ্যাত, যে পরিমাণ বিখ্যাত ছিল, এইগুলো লেখার পর তার অনেক অংশে তার পাঠক কমে যায় এবং তিনি বিদেশে গিয়েই কিন্তু সেটার অনুভব করতে পারেন। তো যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। এবং উনি যখন খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন তার নামের সাথে কিন্তু 1842 সালের পরে কিন্তু মাইকেল যুক্ত হয়, যেহেতু খ্রিস্টান ধর্ম গ্রহণ করেন। তো
ওনার বিখ্যাত কিছু রচনা আছে, সেই বিখ্যাত রচনার মধ্যে বিখ্যাত কাব্যগ্রন্থ যেমন আমরা প্রথম বলি তিলোত্তমা সম্ভব কাব্য, বীরাঙ্গনা, ব্রজঙ্গনা এবং চতুর্দশপদী কবিতা বলি। তো ব্রজঙ্গনা হচ্ছে একটা পত্র কাব্য, তোমরা মনে রাখবো ব্রজঙ্গনা হচ্ছে একটা পত্র কাব্য। এবং চতুর্দশপদী কবিতা নিয়ে অনেকগুলো তথ্য আমি দেবো তোমাদেরকে। চতুর্দশপদী কবিতা নিয়ে যেহেতু মাইকেল মধুসূদন দত্তের এই কপোতাক্ষ নদটি কিন্তু চতুর্দশপদী কবিতা কে অনুসরণ করে লিখেছেন, এবং যেটাকে বলে আমরা ইংরেজিতে বলি সনেটমূলক কবিতা। তো এটা নিয়ে আমি একটু পরে আলোচনা করছি। এরপর বিখ্যাত নাটকের মধ্যে লিখেছেন উনি কৃষ্ণকুমারী, শর্মিষ্ঠা, পদ্মাবতী। আর বিখ্যাত প্রহসন হচ্ছে এই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ধারেরও। এই ছিল তার মূলত হচ্ছে তার সাহিত্য জীবনে তার যতগুলো বই লিখেছিলেন তার মধ্যে এগুলো তার বিখ্যাত বইগুলো। এছাড়া তিনি ইংরেজি সাহিত্যে যে দুটি বই লিখেছিলেন আমি লিখে দিয়েছি, তোমরা পাশে দেখতে পাচ্ছ যে মিশন অফ দ্য ফার্স্ট এবং ক্যাপটিভ লেডি। এই দুটি বই লিখে উনি ওনার যে জনপ্রিয়তাটা সেই ফ্রান্সে বসে কিন্তু তিনি বুঝতে পেরেছেন, এবং তার ভুলটা কিন্তু এই জায়গাতে ভাঙে যখন তিনি বিদেশি সাহিত্য নিয়ে লেখা শুরু করেন, অর্থাৎ ইংরেজি ভাষায় যখন সাহিত্য রচনা করেন। তো আমি চলে যাচ্ছি কপোতাক্ষ নদের আমার মূল বিষয়বস্তু। যেহেতু কপোতাক্ষ নদটি একটি সনেট ধর্মী কবিতা, এখন তোমাদেরকে প্রশ্ন মনে রাখতে হবে সনেট কি, কোন ধরনের, এটা কি, কোন বিষয়। সনেট কি, তাহলে প্রশ্ন দেখতে পারে যে সনেট কি, তোমরা বলতে পারো সনেট কি। এখন সনেট হচ্ছে মূলত যেটাকে বাংলা অর্থ হচ্ছে সনেট ইংরেজি শব্দ, সনেট হচ্ছে ইংরেজি শব্দ, এটা বাংলা হচ্ছে চতুর্দশপদী কবিতা। এই চতুর্দশপদী কবিতা মানে সনেটের জন্ম কোথায়? বাংলা সাহিত্যে প্রথম কিন্তু উনি এই সনেট ধর্মী কবিতা লেখেন, এবং উনি তাহলে এই সনেটের প্রবক্তাকে, ইনি কে প্রবর্তক? সনেটের প্রবর্তক হচ্ছে ইতালীয় একজন কবি, ওনার নাম হচ্ছে পেত্রাক। তোমরা আবার বলে দিচ্ছি, ইতালীয় কবি হচ্ছে পেত্রাক। উনি সর্বপ্রথম এই সনেট ধর্মী কবিতা লেখা শুরু করেন, এবং এই পেত্রাককে অনুসরণ করে চতুর্দশপদী কবিতা লেখা শুরু করেন হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। এখন সেই কপোতাক্ষ নদ যে একটি সনেট ধর্মী কবিতা, সেটা তোমরা কিভাবে বুঝতে পারবা, কোন বৈশিষ্ট্য কোন এটা সনেট ধর্মী কবিতা? তোমরা মনে রাখবা যে সনেট মানে বাংলা চতুর্দশপদী কবিতা। এই সনেটের প্রথম যে বৈশিষ্ট্যটা সেটা হচ্ছে সনেটের 14টা চরণ থাকবে, অর্থাৎ তোমরা কবিতার বই হয়তো খুলে দেখো, বাংলা বইয়ে তোমাদের যারা এই সামনে যারা আছে তাদের 198 পৃষ্ঠায় গিয়ে তোমরা দেখো, এখানে কবিতার লাইনগুলো চরণগুলো যদি তুমি গণনা করে দেখবে যে 14টা লাইন আছে, এবং প্রত্যেকটা লাইনে 14টা অক্ষর আছে, মাত্রা আছে, 14টা মাত্রা আছে। সেক্ষেত্রে অর্থাৎ প্রত্যেকটা পুরো কবিতাতে আছে 14টা লাইন এবং 14টা অক্ষর আছে, সেই জন্য এটা হচ্ছে সনেট ধর্মী কবিতা। এবং সনেটের আরো কিছু বৈশিষ্ট্য আছে, তার মানে আমি সনেট বলতে 14 চরণ বিশিষ্ট কবিতা, 14 চরণ বিশিষ্ট কবিতা। চতুর্দশপদী কবিতার বৈশিষ্ট্য 14 চরণ বিশিষ্ট কবিতা এবং 14 চরণ বিশিষ্ট কবিতা, এবং শুধু 14টা প্রতি চরণে 14টি অক্ষর থাকবে, 14 অক্ষর থাকবে। প্রতি চরণে কয়টা অক্ষর থাকবে? 14টা। এই 14 তার মানে 14টা লাইন, 14 চরণ। এই 14 চরণের মধ্যে দেখো, তোমরা কবিতাটি দেখলে বুঝবে যে এখানে 14টা চরণকে দুইটা অংশে ভাগ করেছে। প্রথম অংশে হচ্ছে 8 লাইন, দেখো তোমরা বলে দেখো যে প্রথম অংশে 8টি লাইন এবং পরের অংশে 6টি লাইন আছে। এবং এই 14 চরণের মধ্যে প্রথম 8টা চরণ যোগ পরের 6টা চরণ, প্রথম 8টা চরণকে বলা হয় অষ্টক, আর শেষের 6টা চরণকে বলা হয় ষষ্ঠ। প্রথম 8টা চরণকে বলা হয় অষ্টক, শেষের 6টা চরণকে বলা হয় ষষ্ঠ। এখন এই সনেটের এই 8টা চরণকে যে অষ্টক বলা হয়, 6টা চরণকে যে ষষ্ঠক বলা হয়, এই 8টা চরণের কিছু আবার এই অষ্টকের কিছু বৈশিষ্ট্য আছে এবং ষষ্ঠকের কিছু বৈশিষ্ট্য আছে। যেমন 8টা চরণে এই চতুর্দশপদী মানে সনেটের প্রথম অষ্টকের মধ্যে যে কোনো কবির কবিতার মধ্যে তার ভাবের প্রবর্তন শুরু হয়, অর্থাৎ ভাবের প্রবর্তনা শুরু হয়, অর্থাৎ যেটাকে বলা হয় আমি অষ্টকের মধ্যে থাকে ভাবের প্রবর্তন, ভাবের প্রবর্তন। আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি,
ভাবের পরিণতি। এই যে আমি বৈশিষ্ট্যগুলো লিখছি, যেমন চতুর্দশপদী কবিতা 14টা চরণ বিশিষ্ট কবিতা। আমি আবার প্রথম থেকে বলছি, চতুর্দশপদী কবিতা মানে 14 চরণ বিশিষ্ট কবিতা, এবং এই 14 চরণের প্রত্যেকটা চরণে থাকবে 14টা অক্ষর থাকবে। তোমরা গুনতে পারবে, আমি একটু পরে কিভাবে তোমরা অক্ষরগুলো গণনা করবে সেটা দেখাবো। তো প্রতি চরণে থাকবে 14টা অক্ষর থাকবে, এবং এই 14 চরণের মধ্যে অর্থাৎ 14টা চরণের মধ্যে প্রথম অংশে থাকবে 8টা লাইন, মানে 8টা চরণ, পরে অংশে থাকবে 6টা চরণ। তো প্রথম 8টা চরণকে বলা হয় অষ্টক সনেটের ক্ষেত্রে, এবং পরে ষষ্ঠ 6টা চরণকে বলা হয় ষষ্ঠক। এখন এই অষ্টকে থাকে ভাবের প্রবর্তন, অর্থাৎ কবি কোন ধরনের ভাবটা এখানে প্রয়োগ করলেন সেই ভাবের প্রবর্তন থাকে প্রথম অষ্টকে, আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। এখন প্রশ্ন হচ্ছে, এটা কিন্তু পুরো চতুর্দশপদী কবিতা সম্পর্কে আমি লিখছি, আমি কিন্তু এখন পর্যন্ত বলিনি যে কপোতাক্ষ নদের বিষয় কিন্তু এখনো বলিনি। তার কারণ হচ্ছে আমাকে আগে সনেটটা বুঝতে হবে, কারণ সনেট হচ্ছে সনেট হচ্ছে যত ধরনের যে কবিরা সনেটগুলো লিখেছেন সবগুলো সনেটের বৈশিষ্ট্য কিন্তু একরকম। তো এখানে যে কপোতাক্ষ, তাইলে যদি কপোতাক্ষ নদ যদি চতুর্দশপদী কবিতা মানে সনেট ধ্বনি কবিতা হয়, তাহলে সনেট ধ্বনি কবিতার মধ্যে প্রথম 8টা চরণকে যদি অষ্টক বলে, অষ্টকে যদি ভাবের প্রবর্তন হয়, তাহলে কপোতাক্ষ নদ কবিতার মধ্যে কোন ধরনের ভাবের প্রবর্তন হলো? আমি আবার বলছি, এই কপোতাক্ষ চরণের প্রথম 8টা চরণের মধ্যে কোন ভাবের প্রবর্তন হলো? এই ভাব, এখন তার মানে যে ভাবটি প্রবর্তন হলো সেটা হচ্ছে স্মৃতিকাতরতা। আমি আবার বলছি, কপোতাক্ষ নদের মধ্যে স্মৃতিকাতরতা, স্মৃতিকাতরতা। আর ষষ্ঠকে যেটা ভাবের পরিণতি আছে, এখানে ষষ্ঠকে যেখানে ভাবের পরিণতি আছে, অর্থাৎ অষ্টকে যে ভাবের প্রবর্তন হলো বা যে ভাবটা তার মধ্যে জাগ্রত হলো স্মৃতিকাতর, আর ষষ্ঠকে দিয়ে এই স্মৃতিকাতর হয়ে কবি তার ভাবের কি কোন পরিণতি হলো, সেটা হচ্ছে যে পরিণতি হলো সেটা হচ্ছে স্বদেশ প্রেম জাগ্রত হলো। তার মানে অষ্টকের বৈশিষ্ট্য হচ্ছে ভাবের প্রবর্তন। তাহলে কপোতাক্ষ নদের মধ্যে কোন ভাবের প্রবর্তন হয়েছে? স্মৃতিকাতরতা। তোমরা যখন কবিতাটা পড়বো তোমরা তখন ক্লিয়ার হবে বিষয়টি। আর ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি, তাহলে কপোতাক্ষ নদের মধ্যে কোন ভাবের পরিণতি হলো? যেমন ভাবের প্রবর্তন স্মৃতিকাতরতা, সে প্রথম 8টা লাইন তার স্মৃতিতে সে কাতর হয়ে গেছে, কষ্ট পেয়েছে, যন্ত্রণা পাচ্ছে। পরিণতিতে সে কি হলো? তার ভিতরে এক ধরনের স্বদেশ প্রেম জাগ্রত হলো, সে বুঝতে পারলো তার দেশ সম্পর্কে, তার দেশকে যে সে ভালোবাসে সেটা হচ্ছে সে বুঝতে পারলো। এটা ছিল আমার সনেটের বৈশিষ্ট্য। আমি যদি আবার একবার রিপিট করি, সনেট কাকে বলে, সনেটের বৈশিষ্ট্য কি? সনেট হচ্ছে চতুর্দশপদী কবিতা। চতুর্দশপদী কবিতা বলতে 14টা চরণকে বোঝায়, 14 চরণ বিশিষ্ট কবিতা, এবং প্রতিটি চরণে থাকবে 14টা অক্ষর করে, এবং এই 14টা চরণ আমি দুটা ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে 8 আর 6 চরণ। 8 চরণ থাকে, 8 চরণকে বলা হয় অষ্টক, এবং 6 চরণকে বলা হয় ষষ্ঠক। অষ্টকে থাকে ভাবের প্রবর্তন, এবং ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। তাহলে কপোতাক্ষ নদের মধ্যে যে ভাবের প্রবর্তন সেটা হলো স্মৃতিকাতরতা, আর ভাবের পরিণতিতে কি হলো? সে ষষ্ঠকের মধ্যে যে ভাবের পরিণতি হলো, কপোতাক্ষ নদের মধ্যে সে স্বদেশ প্রেম জাগ্রত হলো। এই পর্যন্ত আমি মূলত সনেট পর্যন্ত আলোচনা করেছি। আগামী ক্লাসে কিভাবে তোমরা প্রত্যেকটা চরণে 14টা অক্ষর কিভাবে নির্ণয় করবে, এবং পরবর্তী ক্লাসে তোমাদের প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সহ আমি আলোচনা করব। সেই ক্লাসের অপেক্ষায় থাকবে। আশা করি তোমরা ভালো থাকবে এবং নিয়মিত আমাদের যে অনলাইন কার্যক্রম চলছে প্রতিষ্ঠান উচ্চ বিদ্যালয়ে সেটি নিয়মিত দেখবে। সে আশা প্রত্যাশা রেখে আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।